একসময় ছিল যখন বিশ্বের মহাকাশ মানচিত্রে ভারতের নাম উচ্চারিত হতো বিস্ময়ের সঙ্গে। কম বাজেটে সীমিত প্রযুক্তিতে ইসরো এমন কাজ করে দেখিয়েছিল যা বড় বড় স্পেস এজেন্সিকেও ভাবিয়ে তুলেছিল। চন্দ্রযান, মঙ্গল অভিযান, একসাথে ১০৪টি স্যাটেলাইট উৎক্ষেপণ। কিন্তু আজ প্রশ্ন উঠছে, ইসরোকে ধীরে ধীরে স্পেস রিসার্চে পিছিয়ে পড়ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের আবেগ নয়, দেখতে হবে বাস্তবতা। গত কয়েক বছরে বিশ্ব মহাকাশ গবেষণায় এক বড় পরিবর্তন এসেছে। আগে যেখানে সরকার নির্ভর স্পেস এজেন্সি ছিল মূল শক্তি, আজ সেখানে প্রাইভেট কোম্পানিগুলো দাপট দেখাচ্ছে। স্পেসএক্স, ব্লু অরিজিন, রকেট ল্যাব এরা বছরে নয়, প্রতি মাসে একাধিক উৎক্ষেপণ করছে। আর ঠিক এখানেই ইসরোর গতি তুলনামূলকভাবে ধীর মনে হচ্ছে। ইসরো এখনও নির্ভর করে নির্দিষ্ট কিছু রকেটের ওপর, বিশেষ করে পিএসএলভি এবং LVM-3। সম্প্রতি কিছু পিএসএলভি মিশনে প্রযুক্তিগত সমস্যা দেখা গেছে, বিশেষ করে রকেটের তৃতীয় ধাপে ত্রুটি, যার কারণে স্যাটেলাইট নির্ধারিত কক্ষপথে পৌঁছাতে পারেনি। মহাকাশ গবেষণায় নতুন ব্যর্থতা কিছু নয়। নাসা, রসকসমস, এমনকি স্পেসএক্সও বহুবার ব্যর্থ হয়েছে। কিন্তু আজকের বাণিজ্যিক স্পেস যুগে একটি ব্যর্থতা মানে শুধু প্রযুক্তিগত ক্ষতি নয়, আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতার ধাক্কা। আর এখানেই ইসরোর জন্য চ্যালেঞ্জটা বড়। বিশ্বের স্যাটেলাইট বাজার এখন দ্রুততম পরিষেবা চায়। কম খরচের পাশাপাশি দরকার ঘন ঘন উৎক্ষেপণ। ইসরো এখনও বছরে সীমিত সংখ্যক লঞ্চ করে, অন্যদিকে স্পেসএক্স একাই বছরে শতাধিক লঞ্চ করছে। এর মানে এই নয় যে ইসরো প্রযুক্তিতে অযোগ্য, বরং বাস্তবতা হল ইসরোর বাজেট তুলনামূলকভাবে অনেক কম। যেখানে নাসার বার্ষিক বাজেট কয়েক $10 বিলিয়ন, সেখানে ইসরো কাজ চালায় অনেক সীমিত অর্থে। এই সীমাবদ্ধতা প্রভাব ফেলে রিসার্চের গতিতে, নতুন ইঞ্জিন উন্নয়নে এবং ভারী লঞ্চ ভেহিকল তৈরিতে। আরেকটি বড় সমস্যা, মানব সম্পদ। আজ ভারতের অনেক দক্ষ মহাকাশ বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ার প্রাইভেট স্পেস স্টার্টআপ বা বিদেশি কোম্পানির দিকে ঝুঁকছেন। উচ্চ বেতন, দ্রুত সিদ্ধান্ত আর স্বাধীন গবেষণার সুযোগ, এসব ইসরোর সরকারি কাঠামোতে সবসময় সম্ভব হয় না।